সকাল তখন 9টা, আমরা তখন বিভিন্নভাবে যোগাযোগ করতেছিলাম যে কোথায় কি ঘটছে। সকাল 9টার সময় গাবুরার প্রথম বাঁধ ভাঙে এবং জেলেখালিতে প্রথম যখন বাঁধ ভাঙে তখন কিন্তু পানি ঢুকতে শুরু করে। এরপরে আমরা যত সময় বাড়তেছে, যেমন 11টার দিকে শুনলাম যে আরও 2 জায়গা ভেঙে গেছে এবং 12টার সময় শুনলাম যে টোটাল গাবুরা ইউনিয়ন পানি নিয়েছে এবং গাবুরের একাধিক জায়গায়, এবং তখন 16টি জায়গায় গাবুরা ভেঙে গেছিল একই সময়। তখন মানুষ যে যার মতো জীবন বাঁচানোর জন্য ছুটে চলেছে, ছোটাছুটি করছে, সাইক্লোন শেল্টারে যাচ্ছে, কেউ একে অন্যের, কেউ বাচ্চার হাত ধরে বাঁধের উপর যাওয়ার চেষ্টা করছে। এলাকার দৃশ্য তখন এই যে গাছ না, এই গাছ সমান পানি, বলছি তো, কেউ গাছ ধরে দাঁড়িয়ে আছে, কেউ বোটে করে নিয়ে যাচ্ছে, কারো ভাষায় নিয়ে চলে যাচ্ছে, কেউ বাঁচাও বাঁচাও শব্দ। কত কি টিভি, আলমারি, মানে শোকের জিনিসপত্র যা ছিল সব তো ভেসে চলে যাচ্ছে, কেউ কারো ধরার টাইম পায়নি। আমার যে একটা বাচ্চা করে সাইকেল পাঠাই দিয়েছে বা দৌড়ে বাড়ি চলে আসে, সে বাচ্চাটা আমি এমন বাচ্চা ধরি না বাড়িওয়ালার ধরি, সে দৃশ্য দেখলে তো চোখের জল তো এমনি রাখা যাবে না। সে তো বিরাট দৃশ্য, সে দৃশ্য বিরাট কাহিনী। Οι επιστήμονες θεωρούν το Μπαγκλαντές ως το σημείο 0 της κλιματικής αλλαγής. Καθώς λιώνουν οι πάγοι, η στάθμη των θαλασσών ανεβαίνει και αυτή η παράκτια χώρα της Νότιας Ασίας βυθίζεται. Sea level rise has already happened, and something like 27-28 centimeter has already taken place. Even we call it angel scenario. If the whole world becomes an angel, sea level rise doesn't stop. If we stop our greenhouse gas, it has its own life, own momentum, and continues. By 2050, I think huge area of Bangladesh, coastal area, will be greatly affected. We are talking about 1 meter. At what time will 1 meter be reached? It could be 2050 or 2060, not later than 2070. It's a huge number of people that will be affected, and this population is increasing. So there will be displacement of people. People will be displaced, not only going to the cities, urban centers will be much more pressurized, and people would have to be mobilized
to go in the outer world. IPCC study had said that 1 meter rise in the sea level would eat up roughly around, say, 15 to 20% of Bangladesh's land mass, leading to about 15 to 20 million people being displaced by the year 2030 to 2040. And another study, I think that's frequently quoted, is that by 2050, this is also an IPCC study, by 2050, 1 in every 45 people in the world would be a climate migrant, a climate refugee, and 1 in every 7 people in Bangladesh would be a climate migrant. Τεράστιες περιοχές στο νότιο Μπαγκλαντές έχουν κατακλειστεί από το αλμυρό νερό της θάλασσας που έφερε μαζί του ο κυκλώνας Άιλα. Η τελευταία χήμερα που χτύπησε τη χώρα. Η Γκαμπούρα βρέθηκε στο επίκεντρο της καταστροφής. Σπίτια, δρόμοι και καλλιεργήσιμες εκτάσεις εξαφανίστηκαν κάτω από τα νερά. Από τότε, οι κάτοικοι παλεύουν με τη λάσπη και με την παλήρια. একেবারে সম্পূর্ণই পরবর্তীতে কাঠকুটা জোগাড় করে আর এই উপরে যেগুলো তেরপটল আছে এগুলো তো বিভিন্ন সংস্থা এনজিও থেকে দিয়েছে, তাই দিন কোনো রকমের থাকার ব্যবস্থা করছে। অত্যন্ত কষ্টের ভিতরে আছে, এক কথা খুবই খারাপ লাগে। তারপরেও না থাকা মানে কষ্ট করে জেলখানায় মানুষ যেভাবে আটকা পড়ে থাকে না, কেউ আটকা, আমাদের জন্য ঠিক সেইভাবেই থাকতে হচ্ছে এখানে, মনের বিপক্ষে যে আর কি ইচ্ছা করে না এখানে থাকতে, তারপরেও থাকতে হচ্ছে বাধ্যতামূলক। যাবো তা যাবার তো কোনো মানে এটা আশঙ্কা থাকে, এটা সাহস থাকে যে বাইরে গিয়ে আমার 2 বিঘি জমি কিনতে পারবো, আমি বাস করতে পারবো। যারা পারবে তারা চলে গেছে, আমার যাওয়ার সক্ষম নি বলি আমি যাইতে পারছি না, বিদায় আমার এখানে থাকতে হচ্ছে।
আমার বললাম না, আমার এই ওই ছেলে তো এই পানিতে পুড়িছে 2-3 বার। এই গাঁছা গায়ে এই ছেলে মাছ মারতে গেছে, জাল নে, জাল পেঁচে গিয়ে পার হচ্ছে, সরতে ঠেলিয়ে ওই নিচে ওই জাল পেতেছে মানুষ মাছ মারার জন্য, ওই তাঁতি বেঁধে গেছে, গিয়ে সে জাল ছিল আটকে নিয়ে এবার জাল ছাড়িয়ে গেছে হাতে, মালদড়ি বান্ধা। ওই জাল পানিতে যত ডুবিছে তত সবাল চাপ ধরিছে, গিলি মালদড়ি কোঠাস করে কেটে গেছে, গিলি একটু সেলাক পাইছে, পাইয়ে দেখে যে জাল খাটেনি। 25 মে উচ্ছ্বাস হলো সাগরের জল, স্ত্রী পুত্র তখন ছিল একমাত্র সম্বল, আমার একমাত্র সম্বল। আমি ভাসতে ভাসতে আশ্রা পেলাম, ভাসতে ভাসতে আশ্রা পেলাম সাইক্লোন সেন্টার। বলো 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 দয়ালে কেমন বিচার। কেউ বা ছিল গাছের ডালে, কেউ বা ছিল চালে, ঝাপার রুইতন বাবু মারা গেছে বেঁধে নেটে জালে, হাইরে বেঁধে নেটে জালে। সে যে জন্মের মতন বিদায় নিল, সে যে জন্মের মতন বিদায় নিল, ফিরল না যে আর। বলো 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 দয়াল এ কেমন বিচার। Η λάσπη του ποταμού είναι η πρώτη ύλη εδώ για την κατασκευή πρόχειρων αναχωμάτων. Είναι η μοναδική δουλειά που δίνει μεροκάματο στην περιοχή. Μάταιη προσπάθεια και άνηση μπροστά στην αλλαγή της φύσης. এই যে তোমরা যে বার্তা দিচ্ছ, এই যে ছোট বার্তা দিচ্ছ, এই এরকম ধরনের ঝড় কি প্রতিরোধ করতে পারবে? না। ঠেকাতে পারবে না। তা তুমি যদি জানো যে যদি ঝড় হয় এটা যদি না ঠেকে, তাহলে তোমরা এটা তৈরি করতেছো কেন? এটা তৈরি করতেছি যে বাঁচার জন্য। ওই এই যে রাস্তাটা হবে মেয়ের রাস্তা, এই মেয়ের রাস্তাটা দিলে এই জলটা আটকালে মেয়ের রাস্তাটা আটকে যাবে, সেই কারণে এই রিংটা দেওয়া আছে। Ο Ρόμπι Μοντλόλ είναι ήρωας στην περιοχή του. Την ώρα της καταστροφής, αντί να προστατέψει τον εαυτό του, πήρε μια βάρκα και άρχισε να σώζει ανθρώπους που πνίγονταν στο ποτάμι. তারপরে আমি গিয়ে মানুষদের দামের মতন ভাসতে, তারপর গিয়ে আমি উদ্ধার করলাম, মানুষ টেনে টেনে তুললাম, তোলার পরে বোর্ডে তুলে আমি সাইক্লোনে নিয়ে অবস্থান করলাম। কতজনকে তুমি নিয়েছো? আমি প্রায় 300 জনকে উদ্ধার করেছি। Η νήσος Γκαμπούρα είναι χωμένη βαθιά μέσα στα ποτάμια. Περικυκλωμένη από αναχώματα, φάνταζε ασφαλής. Chinese language, Bangladesh is called Bunjala. Bunjala means the country of dikes. So dikes are part of our heritage, dikes are part of our civilization. But we are worried that under climate change, the height of the dikes as of today may not be adequate. So it may have to be increased, and after Aila, all the dikes have been damaged and they must be rehabilitated now or reconstructed. And we are talking about $5 billion cost for that, for the entire country. So it's going to be an expensive affair. On the question of cyclones and climatic extreme event, we are already seeing across the world, but definitely in Bangladesh, much more severe than anything we have seen before. Το Μπαγκλαντές είναι μια υγρή χώρα με 200 ποτάμια. Επίπεδη, με μέσο όρο ύψους μόλις 10 μέτρα από την επιφάνεια της θάλασσας. Εκτείνεται στο έφορο δέλτα που σχηματίζει ο Γάγκης, ο Μπραχμαπούτρα και ο Μέγνα όταν εκβάλλουν στον κόλπο της Βεγγάλης. Simple floods
like we had before, 10 years time, 20 years time? Of course, we like that. We have to have that. Flood was blessings for us. In Bangladesh, flood was blessings. Because that was actually, washing our lands, giving fertility to our lands, organic matter to our lands. Our culture supported flood. Because you see, our nice daughter, we named them flood. In Bangla, Bonna. So it was not a curse for us. It was always, it's a part of this land, naturally. But that does not mean that now in every year you will be having a flood and your crop will be destroyed and still you can survive. No. In 2007 and 2009 we had 4 major cyclones: Cedar, Nargis, Bisley and Ayla. Now Cedar was strong. Nargis, which luckily spared us but had hit Myanmar, also the similar strength. But Ayla had really affected us because Ayla was more devastating from storm surge points of view. 26.5 degree centigrade is the baseline. Any temperature above that accelerates the propensity of the cycloning happening. More vaporization of water. That in a cyclonic storm makes it heavier and more powerful, and when it hits, Cedar, for example, which hit Bangladesh in 15 November 2007, had a velocity of 274 kilometer per hour. It's like a truck with 275 kilometer coming and hitting you. It's enormous. Next is combination of these two, when there is sea level rise has taken place and the salt water has penetrated far deep. Cyclone comes and hits here, the salt water goes deeper. So more areas get saline. And once the salt water goes, the sun then dries up, there is a crust of salt on the top. It reduces the productivity of that land. So that effect continues. Το κομμάτι του φράγματος που έμεινε όρθιο στην καμπούρα ήταν το μοναδικό ψηλό σημείο που προεξήχε από τα νερά. Οι κάτοικοι του νησιού ήρθαν και έστησαν εδώ ό,τι απέμεινε από τα νοικοκυριά τους, σε παραπήγματα από ξύλα και μουσαμάδες, ο ένας πάνω στον άλλον. সমস্ত জায়গায় বুড়ি একদম ভেসে গেল, পানিতে ভরপুর হয়ে গেল একদম। মানে এই রাস্তার উপরে ছাড়া আমার কোনো রাস্তাটা পায়নি, একদম সম্পূর্ণ ভেসে গেল, মানুষ একদম রাস্তার পরে আসছে। Σήμερα το απομεινάρι αυτού του φράγματος είναι ο στενότερος προσφυγικός καταβλισμός του κόσμου, όπου ζουν 35.000 άνθρωποι. আমার নাম সর্বানু খাতুন, আমার 33 বছর বয়স। আমার 3 ছেলে, আমি রয়েছি, আর আমার বৃদ্ধ মা আর বুড়ো বাবা, 6 জন এক সংসারে আছে। আইলার আগে আমার একটা জাল ছিল, একটা নৌকা ছিল, নদীতে ছেলে মাছ ধরতো। আমি জমাদার ঘের বাড়িতে ঘাস বাছতাম বা মাঝে মাঝে জঙ্গলে যাই কাঠ সংরক্ষণ করতাম, এনে বিক্রি করতাম এলাকায়, করে আমাদের ভালোভাবে জীবন জীবিকা নির্বাহ হতো। এই নিচে ছাড়ি দাও। আইলা হওয়ার আমাদের জানা মতে যে আমাদের এলাকায় তো কিছু নেই, ঘর বাড়ি কিছু নেই, আমার তো নেই। এটা জাল নৌকা ছিল, তাও আইলা নষ্ট হয়ে গেছে। এখন খুব খারাপ দিন যাচ্ছে, বা খাওয়ার পানিও সংরক্ষণ করতে পারিনি, নেই। ওই নদী পার হয়ে ওই বুড়িগলনি থেকে পানি এনে খাইতে হয়,
তারপরে স্কুল কলেজ নষ্ট হয়ে গিয়ে ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে পারে না। তারপরে আমাদের গ্রামে হাসপাতাল তো নেই, ছোটোখাটো যা ডাক্তার ছিল তাদেরও ওষুধ পানি নষ্ট হয়ে গেছে, যার কারণ ডাক্তারের এখন ডাকলি বলে যে আমি যাবো কোথা থেকে, আমার ওষুধ পানি নেই, আপনাদের কাছে যাই কী দেবো কী করবো, সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। Εκατοντάδες άνθρωποι σχηματίζουν ουρές για λίγα τρόφιμα που μοιράζουν ανθρωπιστικές οργανώσεις. আজকে লাইনে দাঁড়িয়েছিলাম, বিস্কুট, এক বোতল পানি আর একটা দুধ পাইছি, বাচ্চাদের খাদ্য দেবো। এখন আয় রোজগার না করতে পারলে খাবো শুকর, এইভাবে কষ্টের মধ্যে রয়েছে আমরা, কোনো রকমে যান বাঁচিয়ে নেবে না, ছেলে মেয়ে ওই খুব কষ্টের মধ্যে রয়েছে, এইভাবে আমরা চলাফেরা করতেছি। Βάρκες γεμάτες με πολύτιμο πόσιμο νερό πάνε και έρχονται στην αντίπερα όχθη. Οι πηγές του νησιού σκεπάστηκαν από το αλμυρό νερό της θάλασσας και αχρηστεύτηκαν. সে কারণে সে সরাসরি পুকুরের পানি নিয়ে আসতেছে। সেই পুকুরের পানি দেখলে একটি সাধারণ মানুষ আটকে উঠবে যে এই পানি মানুষ খেয়ে জীবন ধারণ করছে। সুতরাং গাবুরার মানুষের একমাত্র প্রধান সমস্যা এখন খাবার পানি। এবং আপনি মানে কত সময় লেগেছে আপনার আসতে? কমপক্ষে 45 মিনিট। কত লিটার পানি নিয়ে যাবেন আপনি? 600 লিটার কমপক্ষে। Η ανάγκη είναι μεγάλη και καμιά φορά οι βάρκες είναι φορτωμένες περισσότερο από ό,τι πρέπει. পানির পাত্র রাখতেন আগে জানে বেসতিস কিনা সেটা দেখা লাগে। বলেন যে এখানে পানি নেই তো ওখানে এখানে পানি নেই তো এখানে পানি আনতে গেছে। কতটা ড্রাম ছিল আপনাদের? 19টা। 19 ড্রামস। Το Σαντάρμπανς είναι ένα σπουδαίο οικοσύστημα, μνημείο φυσικής κληρονομιάς από την UNESCO. Ένα πυκνό πανέμορφο δάσος αιώνων, τροφοδότης για τις γειτονικές κοινότητες. Τώρα όμως αυτό το ευαίσθητο δάσος πεθαίνει, καθώς έχει αυξηθεί η αλμυρότητα του νερού. Μαζί του πεθαίνουν και τα θηράματα των άγριων ζώων. Και οι άνθρωποι που πηγαίνουν εκεί για να κυνηγήσουν, να ψαρέψουν, να μαζέψουν μέλι ή ξύλα, έρχονται αντιμέτωποι με τον κυρίαρχο αυτής της περιοχής, την τίγρη της Βεγγάλης. এমনি গাং সাঁতা দিয়ে যাচ্ছে দেখছি, এবং কানাই এসে বলছে, লোক ধরছে, এটা দেখছি বাঘে আইলাইফে বেশি হয়েছে। বাঘ তো সরাসরি এসে পড় না, ছুটি কিছু ধরতে পার না। দেখা যাচ্ছে আমি কাটতেছি কি মাছ মারতেছি, ওই বাঘ ওপর থেকে এসে লাভ দিয়ে ধরে, চুরি ধরে, তো সরাসরি এসে বাঘে ধরে।
দেখা যাচ্ছে মাছ মারতে মারতে ওই কানায় বসে আছে, আমাদের খেয়াল নেই, ওই ফাঁকে লাভ দিয়ে এটা তুললে। Η άνοδος της στάθμης της θάλασσας και η καταστροφή του οικοσυστήματος έχει φέρει ανθρώπους και ζώα πολύ κοντά, υπενθυμίζοντας ότι ο άνθρωπος δεν βρίσκεται στην κορυφή της διατροφικής αλυσίδας. Η κυρία Χατούν, όπως και πολλές άλλες γυναίκες της περιοχής, έμεινε χήρα, καθώς μια τίγρης κατασπάραξε τον άντρα της. এবার আমার স্বামী নিরুপায় হয়ে ছেলে মেয়ের পেটের দায় বা করুণ বস্ত্র নেই। এখন আমার স্বামী বললো যে তাহলে আমি মধু ভাঙতে যাই, কি করবো দেশে থেকে। এবার ফরেস্টার কামতে পাস করিয়ে মানে সাথে 10 জন মানুষ নিয়ে আমার স্বামী জঙ্গলে গেল মধু ভাঙতে, যাই আর ফিরে আসেনি। জানি না কেন যে গেছে। এখন আমি যা শুনেছি যে আগে হরিণ ছিল, বাদায় প্রচুর হরিণ ছিল। এখন এই হরিণগুলোতে আইলাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে মরে গেছে, যার কারণে ওরা খাদ্যের অভাবে এখন মানুষের পরে আক্রমণ বেশি করতে। আগে ধরতো না, এখন ধরে, এখন মানে ওপারে পার হতে পারতে না লোকজন। আগে যা আমি এই লোক কাট কেটে আমি সংসার সংরক্ষণ করতাম, এখন আমরা যেতে পারি না ওপারে। বাঘ মানে খালার মধ্যে গেলেও বাঘ আক্রমণ করতে। হ্যাঁ আসে। আইলার পরে আমাদের মানে এই নদী পার হয়ে পারে এসে এক রাত্রি 3 জন মানুষ আক্রমণ করে মানে ওই বাঘ মারি ফেলে এলো। মারলি মানে লোকজন জমাইতে বাঘ মারিছে, মারার পরে আর বাঘ পার হয়নি। Η τίγρης έχει ήδη σκοτώσει 3 ανθρώπους και έχει χωθεί σε μια αποθήκη. Οι κάτοικοι του χωριού την περικυκλώνουν, κρατώντας τσεκούρια και ξύλα, ενώ άλλοι που έχουν σκαρφαλώσει στη σκεπή της καλύβας χαμηλώνουν μια θηλιά. Αυτός ο αγρότης ψάρευε γαρίδες και ψάρια στο χωράφι του. আমরা এখানে সবাই মিলে মাছ ধরতেছি। এবারে এই মাছ আমরা এখন বাড়ি নিয়ে যাই, পরিষ্কার করিয়ে তারপর বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে বিক্রি করে তারপর বাড়ি আসবো। তো আপনার পার্শে মাছ আছে 180 টাকা কেজি আছে, 50 টাকা কেজি আছে, ট্যাংরা মাছ আছে 200 টাকা কেজি, ভেটকি মাছ 100 টাকা কেজি। Σε αυτό το χωράφι ο κύριος Μάγντι συνήθιζε να καλλιεργεί ρύζι. Όμως η αλμυρότητα του νερού είναι καταστροφική για τις καλλιέργειες. Αντίθετα, ευνοεί την ανάπτυξη της γαρίδας και διάφορων ψαριών. Έτσι, πολλοί αγρότες μετέτρεψαν τα πλημμυρισμένα χωράφια τους σε εκτροφία. করেছিলাম যে সেখানে এই মানে কিছু কিছু এলাকায় এক ফসলি দেশ, একটা করে ফসল হয়, যেহেতু আমাদের সেভাবে পোষায় না। যে এখন বর্তমান যে পরিবেশে মানে ছেলেপিলে মানুষ করতে গেলে বা বিভিন্ন সংসার খরচ সবাইকে মানে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, বেড়ে চলছে। এই কারণে আমাদের ওই চিংড়ি চাষে যেতে হয়েছে। এছাড়া আয়লার যে পুকুরের যে লবণাক্ত পানি ছিল তার সেচে দেওয়ার ফলেও তাও লবণাক্ত রয়ে গেছে কিছু। এইগুলো যখন
উঠানো হচ্ছে সেগুলো লবণ বেড়ে যাচ্ছে মাটিতে। এই লবণের ফলে আমাদের মোটামুটি কৃষিকাজ খুব ব্যাঘাত ঘটছে। এই যে প্রচুর বৃষ্টি হলো, পানি জমে গেল, আপনার জমির কি হলো? তখন জমিতে কি ধান এগুলো ছিল? হ্যাঁ ছিল, হ্যাঁ ধান ছিল, তার ধান বুড়িয়ে মারা গেল তলায়। রোজগার করতে আছে, আপনারা হয়তো বাকি নিলাম কিংবা আমি জমি জায়গা একটু বন্ধক রাখলাম, এইভাবে খাতে হচ্ছে, ইনকাম নেই তো। মাছ কোথা থেকে আসে? বাইরের এখান থেকে ঘের ভেড়ি থাকে, বুঝলেন, মাছের চাষ। সেখানে যখন বন্যায় বুড়িয়ে যায়, সে ঘের ঠের বুড়িয়ে গেলে মাছ সেখান থেকে বেরিয়ে যায়, চারিদিকে বেরিয়ে বহু দূর যায়। তাই সেই সমস্ত মাছগুলো আসে, তাই এলাকার লোক, গ্রাম অঞ্চলের লোক জাল ঢাল দিয়ে ধরি, তাই বিক্রি করে বা খায়। Οι άνθρωποι άλλαξαν την οικονομία τους μόλις το περιβάλλον τους άρχισε να αλλάζει. Αυτή η αλλαγή ευνόησε ορισμένους, κυρίως τους μεγάλους ιδιοκτήτες γης και τους εμπόρους γαρίδας που κάνουν χρυσές δουλειές στην αγορά. Από την άλλη, δημιούργησε ανεργία, καθώς χρειάζονται λιγότεροι εργάτες για το εκτρόφιο παρά για τις φυτείες ρυζιού. আমাদের একদিকে আমাদের ট্র্যাডিশন, আমাদের যে ঐতিহ্য ছিল, আমরা কৃষকের মুখের গানের কথা শুনি, কৃষাণের মুখে হাসির কথা শুনি। আমাদের অনেক গল্প, অনেক গান, অনেক কিছুতে জড়িয়ে আছে। নতুন ধানের গন্ধ, বর্ষাকাল, ধান রোয়ার ঘটনা, এই সমস্ত কালচার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এক সময়কার কৃষক থেকে এখন কিন্তু জেলে শ্রেণীতে পরিণত হয়ে যাচ্ছি। একদিকে আমার প্রফেশন নষ্ট হচ্ছে, একদিকে মানুষ বেকার হয়ে যাচ্ছে, তারা মাইগ্রেট করছে এলাকা থেকে। তারা এখন দেখবেন যে প্রচুর মানুষ ইলিগালি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছে, প্রচুর মানুষ ইলিগালি ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছে, প্রচুর মানুষ অনেক জমি জায়গা বিক্রি করে দিয়ে সে কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করছে। যাচ্ছি আপনার এখানে আয়োলজি করে ঠিক মতো সংসার চালাতে পারতেছি না, বিদায় তারির জন্য যা হেরে যাচ্ছে আইলের কারণে। আইলা আসার আগে আপনি এখানে কি কাজ করতেন? জঙ্গলে মাছ ধরতাম, জঙ্গলে যেতাম আর নদীতে পোনা ধরতাম। মানে আপনার যখন আসলো, আসার পরে মানে চতুর্দিকটা ভেঙে হঠাৎ পানি। খুশি না, ভিটি ছাড়িকে যাইছে বাড়ি ছাড়ি। আচ্ছা, আপনার নতুন জায়গায় আপনার ছেলেমেয়েদের নিয়ে আপনি কি আশা করছেন? কি আশা করবো, মানে খাটাখাটনি যে কদিন খাটতে পারি, খাটবো না পারি, বাড়ি আসবো। ঢাকা শহরে এর আগে তুমি কয়বার আসছো? এর আগে মোটে আসিলাম।
তো এখানে সামনে করে তো ঘর বাড়ি আছে, ছোট ছোট দালান বাড়ি, এখানে তো অনেক বিশাল বিশাল দালান রয়েছে আর কি, এইটাই পার্থক্য। Ο Σουχέλ είναι 15 ετών. Ο μεγάλος γιος της Χατούν που μετανάστευσε στην πρωτεύουσα για να δουλέψει. ওই ইটের ভাটা নিয়ে গেছে নাবেকি বাড়িটার, আর প্রতি বছর ওই ভাটায় মানুষ নিয়ে যায় ইট কাটি। এখন সে আইসে আমাদের এখানে এসে মানে বলেছে যে আমি ইটের ভাটায় লোক নিয়ে যাবা। কত টাকা সে পাঠিয়েছে? আমি 5,000 টাকা নিলাম। আমি আসলে খুব কষ্টের মধ্যে আছি। আসলে আমার এই সারাদিন রোদি পুড়ি খাটতে হয়, এতে নিজের পেটের ভাতও জোটে না। এখন কি বলবো, মা তো এসব কথা বললি যে মা হবে, সেজন্য মার একটু মৃত্যু কথা বলতে, তাই ছাড়া কোনো লাইন নেই। মার একটু মৃত্যু সান্ত্বনা দিতে হবে। আর বলবো যে আমি এখানে কাজ কাম করতেছি, ভালো আছি, এটাই তো মা সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কিছু নেই। ধরেন 200 টাকা পর্যন্ত আয় করি। কঠিন, এখানে তো কাজ করতেছি খুব কষ্টের মধ্যেই, সেজন্য খাওয়া দাওয়ার খুব সমস্যা, এই জন্য কি করবো, গরিব মানুষ এইভাবে তো থাকতে হবে, তাই ছাড়া কোনো লাইন নেই। Το Μπαγκλαντές είναι μία από τις πιο πυκνοκατοικημένες χώρες στον κόσμο. 156 εκατομμύρια άνθρωποι ζουν σε μια περιοχή που έχει το μέγεθος της Αγγλίας και η οποία πλέον συνεχώς συρρυκνώνεται. When they will be losing in the countrysides, in the coastal zone or in the other areas, when they will be losing their piece of land by eroding, or when there will be more engulfing from the seaside, that because of the sea level rise, some of the coastal land will be inundated. So these people has to move back. Ήδη η πρωτεύουσα Ντάκα έχει κατακλειστεί από ανθρώπους που έρχονται από τον νότο. Ο πληθυσμός της πόλης την τελευταία δεκαετία έχει διπλασιαστεί από 6 σε 12 εκατομμύρια. Προβλέπεται πως μέχρι το 2015 η Ντάκα θα είναι η δεύτερη μεγαλούπολη του κόσμου μετά το Τόκιο, με 21 εκατομμύρια κατοίκους. Eventually lead to a situation where there would be scrambling of more people for more scarce resources like even water or land or housing or health sort of support, power, okay? That would lead to tension. Κάθε μέρα περίπου 1.700 πρόσφυγες καταφθάνουν εδώ. Στριμώχνονται σε άθλιες παραγκουπόλεις κατά μήκος της όχθης του Μπουριγκάγκα. আমি আজকে আসছি সকালে। আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমরা 9 জন। আপনি যখন এই কাজ করতেন তখন কেমন ছিলেন? তখন ছিলাম ভালো, কিন্তু আপনার এই আইলার পরে আমি
আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হবে না, কারণ যা গেছে একটা ঘর তো তৈরি করতে গিয়ে মেলা টাকার দরকার। এই টাকা তো এখানে সংসার চালিয়ে যা ইনকাম হবে এটা দিয়ে তো কোনো কাজ হবে να. Αυτοί είναι οι πρώτοι πρόσφυγες της κλιματικής αλλαγής. Μέχρι το 2050, η άνοδος της στάθμης της θάλασσας και η κλιματική αλλαγή θα διώξουν από τις εστίες τους πάνω από 250 εκατομμύρια ανθρώπους σε όλο τον κόσμο. Κανένας πόλεμος, καμία σύγκρουση δεν είχε τόσο φρικτό αποτέλεσμα. New York will go underwater. You know, all the port cities in the world, Tokyo and London and, you know, all will be threatened. So nobody will be out of it. And, you know, the world has become much more connected and will become even more connected. 300 million people displaced, moving, is not a concept that our society can accept and lock them in. You know, industrialized countries like US, Canada, Europe, Australia, Japan, New Zealand, the big countries, rich, advanced countries who have agreed and signed on the climate convention will have to accommodate these people that have been displaced by climate change. Now the question of saying, sorry, there is no money, doesn't hold. When the thieves of Wall Street and the bankers blow the whole economy out, so money is there. The question is, the money is there when rich are affected. The money has to be there when the poor are affected, which is now affected by climate change, for which the poor have not been responsible, poor countries have not been responsible, it's the rich countries who have been responsible, and they have underlined in the climate convention, they will pay for it. The money has to be there, money has to be put in, if not, there will be global chaos. Στο διεθνές δίκαιο υπάρχει νομικό κενό, καθώς στη συνθήκη της Γενέβης του 1951 δεν προβλέπεται τίποτα σχετικά με περιβαλλοντικούς πρόσφυγες. The mindset is not ready for the entire world to accept the term refugees yet. They think that it is a short-term issue. It will, you know, it's in 100 years you have one tsunami, something like that. In 100 years you have one earthquake, all these things. But now that with the frequency and now with the casualties and also the kind of destruction that we are seeing, it is almost becoming impossible for the international community to ignore. Bangladesh per capita emission is 0.2 ton per year per capita, and for America this is over 20 tons, and all developed countries is over 20, 25, 40, etc. So they are responsible. If there would not have been this climate change, maybe we could be survived. Not very good. Everyone knows that we were not, but in a stable condition like this. But climate change has fallen us apart. Let's say, for example, I give you a crude example, okay? One person can carry 40 kg on his head, and his master is very bad. So he was compelled to carry 40 kg, but he could survive because he had the strength of carrying 40 kg. This is the final limit, last limit. Now you put another kg on the top of that 40 kg. This man fall apart.
my man is dying because of your only one case. That's your climate change. Additionality, my people are dying. You are still calculating. In a boat, one part sinks and another part swims won't happen. The whole boat will sink or our whole boat will swim. It's up to us to be globally responsible for a sustainable society. If we are thinking that we are in a different boat, then it's not going to work. If we start thinking that we are in the same boat, and if it tilts in one way, the other side also gets affected, only then I think we believe, at least I believe, we can start working together. It's just a matter of time, when major stresses will take place. The food security of the world will be threatened. Nobody will be out of that problem. When huge number of people will have to move because their areas have been lost, nobody will be in peace. And that time, today's all the armaments of whether it's nuclear bomb or aircraft carriers will not just do the trick. That will be a different world, different process of expressing the dissatisfaction, different type of war regimes we are talking about. So earlier we can start thinking about these issues and go through this principle of greater justice and greater inclusion, the better.